মাঝরাতে রাঙার উপর প্রতিশোধ নিতে আহিরি লুকিয়ে এসে রাঙাকে মারার চেষ্টা করলে একলব্যের হাতে ধরা পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো একলব্যর ঘুম এসে গেছে, কিন্তু রাঙা কিছুতে ঘুমাতে পারছে না। রাঙা বারবার বলতে লাগলো, আমি কিভাবে ঘুমাবো, এইটুকু জায়গার মধ্যে আমি তো ঘুমাতে পারছি না। এই বলে রাঙা প্রচন্ড ছটফট করতে থাকে। এদিকে কোলবালিশটা নিয়ে একলব্য ঘুমিয়ে পড়েছে। রাঙা তখন বলতে লাগলো, কিছু একটা করে আমাকে নিজেকে সংযত থাকতে হবে। তখনই রাঙা তার হাত দুটো পা দুটো অনেক কষ্ট করে একদিকে সরিয়ে ঘুমানোর চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে রাঙারও ঘুম চলে আসে, আর এদিকে একলব্যরও পুরো ঘুমটা চলে আসে। কিছুক্ষণ ঘুমানোর পর হঠাৎ করে রাঙা দেখতে পায় সে একলব্যর খুব কাছাকাছি চলে গিয়েছে। যা দেখে রাঙা অবাক হয়ে যায় আর বলতে লাগলো, উমা, এটা কি হলো, কিভাবে হলো? এই বলে রাঙা যখনই সেখান থেকে সরে যেতে লাগে তখন হঠাৎ করে নিচে পড়ে যায়। এদিকে ছদ্মবেশী বিন্দা লুকিয়ে তার ভাড়া করা গুন্ডাদের সাথে দেখা করতে আসে, আর এসে বলতে লাগলো, শুনো, আমি কিন্তু টাকা দিয়ে তোমাদেরকে রেখেছি কাজটা করার জন্য। যে কোনো প্রকারে রাঙ্গাকে আমাদেরকে শেষ করে ফেলতে হবে। আমি সব ব্যবস্থা করছি। রাঙ্গাকে এমনভাবে ভয় দেখাতে হবে যাতে সে ন্যাশনাল চ্যাম্পিয়নে খেলতে না পারে। তবে একটা কথা বলি, রাঙ্গা না নিজের জীবনের পরোয়া করে না, তাই আমাদেরকে একদম সচেতন হতে হবে। রাঙ্গার সবসময় পরিবার আর একলব্য একলব্য, এদিকে একলব্যর সাথে সংসার করবে না, এদিকে একলব্য একলব্য বলতে থাকে। অন্যদিকে দেখা যায় রাঙ্গা হঠাৎ করে যখনই নিচে পড়ে যায় তখন রাঙ্গার প্রচণ্ড কোমরে লেগে যায়। আর রাঙ্গা তখন বলতে লাগলো, ও মা গো, আমি শেষ হয়ে গেলাম গো, এই বল শব্দ করতে থাকে। তখনই একলব্য হঠাৎ করে ঘুম ভেঙে যায় আর বলতে লাগলো, রাঙ্গা, রাঙ্গা তুমি কোথায়? রাঙ্গা তখন বলতে লাগলো, এই তো আমি পড়ে গিয়েছি রে উড়ান বাবু। তখনই একলব্য বলতে লাগলো, তুমি কিভাবে পড়ে গেছো, কিভাবে পড়ে গেছো তুমি? তোমাকে এতটুকু জায়গা দিয়েছি তারপরও তুমি ঘুমোতে পারছো না? রাঙ্গা তখন বলতে লাগলো, হ্যাঁ হরে, ঘুমোতে পারছি না, কি করব। তুই মাঝখানে একটা কোল বালিশ নিয়ে রেখেছিস, এটুকু জায়গার মধ্যে কি ঘুমানো যা সম্ভব তুই বল? তখন একলব্য বলতে লাগলো, আমার না প্রচন্ড ঘুম পেয়েছে, উঠে পড়ো, দাঁড়াও আমি কোলবালিশটা ফেলে দিচ্ছি, তাহলে এবার তোমার আর আমার দুজনেরই কি জায়গা হয়ে যাবে। তখনই রাঙা বলতে লাগলো, এবার এবার আমি কি করবো, এই বলে মাথায় হাত দিতে থাকে। একলব্য তখন তার হাতটা বাড়িয়ে দেওয়ার বলতে লাগলো, উঠে পড়ো। তখন একলব্যের হাতটা ধরে রাঙা আবারও উঠে পড়ে, কিন্তু রাঙার তবুও ঘুম আসে না। এদিকে একলব্য প্রচন্ড ঘুম চলে এসেছে, একলব্য আবারও ঘুমোতে থাকে। রাঙা তখন বলতে লাগলো, এবার আমি কি করব সেটাই তো বুঝতে পারছি না। এই বলে রাঙা নিচে বিছানা করে সেখানে ঘুমিয়ে পড়ে। সেটা কিন্তু একলব্য জানতো না। সকালবেলা যখনই অদিতি এসে রাঙা রাঙা বলে ডাকতে থাকে তখন একলব্য বলতে লাগলো, রাঙা, ও রাঙা, রাঙা কোথায়? রাঙাকে না দেখে বলতে লাগলো, আবারও কি পড়ে গেল রাঙা? এই বলে এদিক ওদিক তাকাতে দেখতে পায় রাঙা নিচে ঘুমিয়ে আছে। তখন বলতে লাগলো, রাঙা, তোমাকে এত বড় জায়গা দিয়েছি, তুমি তারপরও নিচে ঘুমিয়ে আছো? তখনই এই রাঙা বলতে লাগলো, তুই বুঝবি না রে উড়ানবাবু, স্বামী স্ত্রীর মধ্যে যদি মতের মিল না হয় না, তাহলে কোনো দিনও একসাথে ঘুমানো যায় না। এরপরে রাঙা গিয়ে দরজাটা খুলে দে। তখন অদিতি বলতে লাগলো, এই রাঙা, এতক্ষণ পর্যন্ত কি ঘুমোচ্ছ? নিচে সত্যজিৎ স্যার এসেছে, তোমার সাথে নাকি কথা বলবে, নিচে আসো। এই বলে নিচে অদিতি চলে যায়। এদিকে রাঙার কথা শুনে একলব্য অবাক হয়ে ভাবতে থাকে যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকলে একসাথে ঘুমানো যায় না। এই কথাটা রাঙা তখন বলতে লাগলো, ঠিক আছে, আমি সত্যজিৎ স্যারের সাথে কথা বলতে নিচে যাচ্ছি, তুই তাহলে আয়। এদিকে সত্যজিৎ স্যারের জন্য চা নিয়ে আসে অদিতি আর বলতে লাগলো, এ নিন। সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, আমি না চিনি। এই কথা বলতে তখন অদিতি বলতে লাগলো, আমি জানি তো, সেই জন্য আমি চিনি ছাড়াই কিন্তু চাটা করে নিয়ে এসেছি। তখন অদিতি বলতে লাগলো, আপনি আমার একটা উপকার করে দেবেন? এই কথা শোনার সাথে সাথে সত্যজিৎ বাবু বলতে লাগলো, কি কি কাজ বলুন? তখন বলতে লাগলো, আমি না সিরিয়াল করি, আপনি আমার সিরিয়াল কোনোদিন দেখেননি? তখন বলতে লাগলো, না আমি সিরিয়াল দেখি না তো। তখন বলতে লাগলো, আপনজন, তারপর রাঙামাটি, এইসব সিরিয়াল তো আমি করি। আচ্ছা দাঁড়ান, আপনার মোবাইলে না আমি একটা অ্যাপ ডাউনলোড করে দেবো, তাহলে এবার থেকে আপনি দেখতে পাবেন। তবে আপনাকে একটা কথা বলি, সেখানে না একজন আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করছে, তাই আপনার হেল্প চাইছি। তখন এই কথা শোনার সাথে সাথে বলতে লাগলো, ঠিক আছে, নাম্বারটা দাও, এমন টাইট দেবো না আর তোমার দিকে ফিরেও তাকাবে না। তখন বলতে লাগলো, ঠিক আছে, আপনাকে সোজা ওইখানে নিয়ে গেলে তো হয়। রাঙা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে আর হাসতে থাকে। তারপর বলতে লাগলো, হ্যাঁ রে দিদি, ও তুই এত চিন্তাটা করছিস কেন? আমার মতো একদম বৌদি থাকতে তোর আবার পুলিশ অফিসারের প্রয়োজন কেন? আমি আছি তো, আমি দেখবি। সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, হ্যাঁ, রাঙা তো একদম ঠিক কথা বলেছে, ও তো ভালো তীরন্দাজ, ওর তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে পড়লে না যে কেউ ভয় পেয়ে দূরে পালিয়ে যাবে। তখন এই কথা শুনে অদিতি মন খারাপ করলে তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, রাঙার সাথে না হয় আমিও যাব।
অদিতি তখন খুশি হয়ে উপরে চলে যায়। এদিকে সত্যজিৎ বাবু রাঙ্গাকে ভিডিওটা দেখাতে থাকে আর বলতে লাগলো, দেখো তোমার বড় বৌদি কিন্তু স্টেশনে ভিক্ষা করছিল, সবটা স্পষ্ট। তখন বলতে লাগলো, কেন ভিক্ষা করছে সেটাই তো বুঝতে পারছি না অফিসার দাদা। তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো, হ্যাঁ আমরাও তো সেটা বুঝতে পারছি না। রাঙা তখন বলতে লাগলো, তারপর কোথায় গিয়েছে কি জানতে পেরেছিস? তখন বলতে লাগলো, সিসিটিভি ফুটেজে যতটুকু উঠেছে ততটুকুই তো বলবো। ও না ওখানে ভিক্ষের পরে কোথায় যেন চলে গেছে, ওর মোবাইল নাম্বারটা আমরা ট্র্যাক করার চেষ্টা করছি, কিন্তু এটা অ্যাক্টিভ না। এই কথা শুনতে রাঙা অবাক হয়ে যায়। অন্যদিকে একাডেমিতে রাঙা চলে আসে আর সেখানে আহ, তো আছে ছদ্মবেশী বৃন্দা তখন রাঙাকে দেখে অবাক হয়ে যায়। এদিকে রাঙা আসার সাথে সাথে তখন সবাই বলতে লাগলো, ভালোভাবে প্র্যাকটিসটা করতে হবে। এদিকে রাঙার কোচ ম্যাডাম এসে বলতে লাগলো, রাঙা তোমার না ডায়েট চার্টটা আমি পাঠিয়ে দিয়েছি একলব্যর কাছে। তখনই বলতে লাগলো, কেন? উড়নবাবুকে আবার কেন দিতে গিয়েছিস? তখন বলতে লাগলো, ও তো বলেছে তোমার ডায়েট চার্টটা যেন ওনাকে পাঠিয়ে দিই। আর তোমার ফিটনেসটাও কিন্তু ঠিক হতে হবে, না হলে কিন্তু তুমি চ্যাম্পিয়নে খেলতে পারবে না। তাই আজকে থেকে কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করো, বুঝতে পারছো? তখন রাঙা বলতে লাগলো, তুই আবার ওকে কেন যে পাঠাতে গেলি সেটাই তো বুঝতে পারছি না। এই কথা শোনার সাথে সাথে তখন কোচ ম্যাডাম বলতে লাগলো, তোমার স্বামী এতটা কেয়ারিং, অসুবিধাটা কোথায়? রাঙা তখন বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে। এইদিকে বৃন্দা বলতে লাগলো, দেখ আজকে এই বিশ্বের মেশানো তীরের ফলাটা দিয়ে তোর কি অবস্থা করি। এই বলে যখনই রাঙার সামনে চলে আসে, রাঙা তো দেখে অবাক হয়ে যায়, তাকিয়ে থাকে। তখন রাঙা বলতে লাগলো, ওকে। এদিকে রাঙা ডায়েট সাইটের জন্য সমস্ত ধরনের যে চারটা দিয়েছে সেই সমস্ত কিছু নিয়ে এসেছে একলব্য। আর অদিতি আর কৃষ্ণাকে বলতে লাগলো, পিসিমণি এই খাবারগুলি তোমরা ঠিক করে রাখো, কিছু ফ্রিজে রাখতে হবে কিছু বাইরে, কারণ রাঙা তো সামনে চ্যাম্পিয়ন জোন সেই জন্য নিয়ে এসেছি। তখন সেখানে ময়না চলে আসে আর এসে বলতে লাগলো, বাহ একলব্য, আগে তো মেজ বৌদির জন্য কত ধরনের খাবার আনতে, এখন এখন তো বিয়ের পর আর আমার জন্য আনোই না, দামি দামি কিশমিশ তারপর কাজু সবকিছু রাঙার জন্য এনেছো। একলব্য তখন হাসতে থাকে আর বলতে লাগলো, মেজো বৌদি বাড়তি আছে তুমিও খেতে পারবে। যা শুনে ময়না খুব খুশি হয়ে যায়। তখনই উপর থেকে সাতকী নেমে আসতে দেখে তাড়াতাড়ি করে ময়না সেখান থেকে একটু সরে দাঁড়িয়ে পড়ে। সাতকী এসে বলতে লাগলো, পিসিমণি আমাকে খাবারটা দাও, আমাকে আবার বাবার ব্যাংকে যেতে হবে। একলব্য তখন বলতে লাগলো, কেন রে দাদাভাই, ব্যাংকে কেন যাবি? তাও আবার বাবার ব্যাংকে? তখন বলতে লাগলো, বাবার না অনেকগুলি টাকা আটকে আছে, সমস্ত কাগজপত্রগুলি জমা দিতে হবে তো। একলব্য তখন বলতে লাগলো, ঠিক আছে, তবে যা করবি কিন্তু বাবা মাকে জানিয়ে করবি। এই কথা শুনে সাত্তকী তখন বলে উঠে, কেন তোর কি মনে হচ্ছে আমি বাবা মাকে না জানিয়ে এসব কাজ করছি আর টাকাগুলি হাতিয়ে নিয়ে যাচ্ছি? একলব্য তখন বলতে লাগলো, না না, আমি কখন সেই কথা বললাম, আমি বলছি বাবা মাকে জানিয়ে করার জন্য, এইটুকুই তো। তখন সাত্তকী বলতে লাগলো, পিসিমণি খাবারটা দাও তাড়াতাড়ি, আমার দেরি হয়ে যাচ্ছে। আর বড় বৌদির ব্যাপারে সত্যজিৎ স্যার যে এসেছিল কিছু কি বলেছিল? একলব্য তখন বলতে লাগলো, হ্যাঁ রে, সত্যি ভিক্ষে করছিল, তবে কেন ভিক্ষে করছিল সেটাই তো বুঝতে পারছি না। অন্যদিকে দেখা যায় পিসিমণি সাত্তকীর সেই কর্মকাণ্ডটা দেখে অবাক হয়ে যায়। সাত্তকী তখন বলতে লাগলো, বাবার এদিক ওদিক করে কিছু টাকা ছড়িয়ে ছিটিয়েছে, সব টাকাগুলি তো এক জায়গায় করতে হবে। এদিকে রাঙা কে তীরের ফলাটা দেওয়ার জন্য বারবার সে কথা বলার চেষ্টা করতে থাকে। তখন কোচ ম্যাডাম এসে বলতে লাগলো, ও না নতুন আমাদের এখানে জয়েন হয়েছে, কথা বলতে পারে না, গরিব ছেলেটা কিন্তু খুব ভালো, অনেক কাজ করে। এখন সে বোঝানোর চেষ্টা করছে এই তীরের ফলাগুলি দিয়ে যেন তুমি খেলো, তুমি একটু ওর মন রাখার জন্য খেলো না। রাঙা তখন বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আর এদিকে বৃন্দা তখন বলতে লাগলো, দেখ আজকে তোর অবস্থা কি করি। রাঙা যখন এই তীরের ফলাগুলি দিয়ে খেলতে যাবে তখন হঠাৎ করে রাঙার মোবাইলে ফোন আসে আর রাঙা তখন বলতে লাগলো, কে ফোন করলো? এই বলে তীরটা রেখে ফোনটা রিসিভ করে। আর তখনই বৃন্দা বলতে লাগলো, এখনই ফোনটা আসতে হলো? তখন বলতে লাগলো, হরে সত্য স্যার বল কি হয়েছে? তখন বলতে লাগলো, আমরা না একটা সাপুরিয়কে ধরতে পেরেছি, ও বলেছে তোমার বড় বৌদির সাথে নাকি ওর দেখা হয়েছে, তাই আমি এক্ষুনি ওকে নিয়ে তোমাদের ওখানে আসছি। এদিকে আড়াল থেকে সবটা বৃন্দা শুনে পেলে আর বলতে লাগলো, সত্যজিৎ স্যার এখানে আসছে? না 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 না, আমাকে তো এখান থেকে সরিয়ে যেতে হবে। এই বলে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় আহিরি মনে মনে প্ল্যান করতে থাকে আর বলতে লাগলো, আজকে রাতের বেলায় গিয়ে আমাকে রাঙাকে শেষ করতে হবে। কি ভেবেছে রাঙা আমার থেকে একলব্যকে কেড়ে নেবে? রাঙা এখন আবার একলব্যর সাথে একসাথে ঘুমোচ্ছে, আজকে রাতের বেলায় আমিও গিয়ে আহিরিকে শেষ করে ফেলবো, এই কথাটা ভাবতে থাকে। আর তখনই রাঙা যখন রাতের বেলায় বাড়ি ফিরে ঘুমায় তখন আহিরি লুকিয়ে আসে আর আসলেই একলব্যের হাতে ধরা পড়ে যায়। তো বন্ধুরা এমনটাই হতে চলেছে।